আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা সাবেক রাষ্ট্রদূত বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য শ্রদ্ধেয় জনাব নজরুল ইসলাম খান। প্রধান অতিথি বক্তব্য দিচ্ছেন জনাব নজরুল ইসলাম খান। আজকে 90-এর ছাত্র গণ-অভ্যুত্থানের শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের 35তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং 90-এর ডাকসু ও সর্বদলীয় তার আয়োজন প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন জনাব নজরুল ইসলাম খান সাহেব। প্রখ্যাত শ্রমিক নেতা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক এবং বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জনাব নজরুল ইসলাম খান প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন জাতীয় প্রেস ক্লাবে আজকের এই আলোচনা সভায় ধারণ করছি, প্রচার করছি। আমাদের চ্যানেলের পক্ষ থেকে ইতিহাস তার অন্যতম উপাদান শহীদ ডাক্তার মিলনের 35তম মৃত্যুবার্ষিকীর এই আলোচনা সভার মাননীয় সভাপতি তৎকালীন সর্বদলীয় ছাত্র ঐক্যের আহ্বায়ক ডাকসুর ভিপি এবং পরবর্তীতে জাতীয় সংসদ সদস্য, মন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ছাত্র নেতা জননেতা জনাব আমানুল্লাহ আমান, উপস্থিত বিএনপির অন্যতম প্রধান নেতা, নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, একসময়ের রাকসুর ভিপি, ছাত্র দলের সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং আমি যাকে বলি শ্রমিক বন্ধু অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, তৎকালীন ডাকসুর জিএস খায়রুল কবির খোকন, সাবেক এমপি তৎকালীন ডাকসুর সহ সম্পাদক নাজিমউদ্দিন আলম, সেই সময়ে সর্বদলীয় ছাত্র ঐক্যের যারা প্রধান নেতা ছিলেন তাদের অন্যতম আমাদের মুস্তাফিজুর রহমান বাবুল, লুৎফর রহমান এবং অন্যান্য যারা উপস্থিত আছেন, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। ডাক্তার শামসুল হক মিলন একজন বিশিষ্ট ব্যক্তি এই কারণে যে 30 বছর বয়সে তিনি শহীদ হয়েছেন, আর শাহাদাতের 35 বছর পরেও আমরা তার স্মৃতি, তার জীবন, তার কর্ম নিয়ে আলোচনা করছি। অথচ যে তাকে মেরেছে সেই স্বৈরাচারী এরশাদ রাষ্ট্রপতি ছিল, সংসদে বিরোধী দলের নেতা ছিল, বিশেষ প্রতিনিধি ছিল, অনেক কিছু। তাকে আজ কিন্তু বাংলাদেশের মানুষ ডাক্তার মিলনকে যেমন শ্রদ্ধার সাথে স্মরণ করে, তাকে সেইভাবে স্মরণ করে না। আমি শ্রমিক আন্দোলনের একজন কর্মী হিসাবে জানি যে মহান মে দিবসের যে লড়াই হয়েছিল
এখন থেকে 125 বছর আগে সেই শিকাগোর হে মার্কেটে যারা শ্রমিক নেতা হিসেবে বন্দী হয়েছিলেন তাদের মধ্যে 5 জনের ফাঁসির আদেশ হয়েছিল। যাদের ফাঁসির আদেশ হয়েছিল তাদের একজন ফাঁসি কাস্টে দাঁড়িয়ে বলেছিলেন যে আজ তোমরা ফাঁসির দড়ি দিয়ে আমাদের কণ্ঠ রুদ্ধ করছো, কিন্তু এমন একদিন আসবে যেদিন আমাদের কথাই শোনা যাবে সারা দুনিয়ায়, কিন্তু তোমাদের কারো কোনো কথা শোনা যাবে না। তাই হয়েছে, আজকে সারা দুনিয়ায় মে দিবস উদযাপিত হয়। এটি নিয়ম। যারাই জনগণের সাথে থাকবে, যারাই ন্যায়ের সাথে থাকবে, তারাই বেঁচে থাকে, তারাই টিকে থাকে। আর যারা এর বিরোধিতা করে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়, তারা হারিয়ে যায়। একটা ভাবুন, বাংলাদেশের যত অভ্যুত্থান হয়েছে, যত আন্দোলন হয়েছে, গণ আন্দোলন, তার প্রত্যেকটা প্রস্তুতি ছিল বেশ কিছু দিনের, কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে এটা বিস্ফোরিত হয়েছে। একটা করে ভাবুন, 52 ছাত্র আন্দোলন অনেকদিন ধরে চলছিল, অনেক মিটিং হয়েছে, অনেক কমিটি হয়েছে, অনেক আন্দোলন হয়েছে, অনেক মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, কিন্তু যেদিন রফিক, সালাম, বরকত, জব্বার নিহত হলেন, শহীদ হলেন, তখনই শুধু এই আন্দোলন একটা চূড়ান্ত রূপ লাভ করেছে এবং আমরা আমাদের ভাষার অধিকার পেয়েছি। ভাবেন, 69-এর গণঅভ্যুত্থান, অনেক দিন ধরেই তো আইয়ুব খানের বিরুদ্ধে লড়াই চলছিল, আন্দোলন সংগ্রাম চলছিল, কিন্তু 69-এ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সার্জেন্ট জোয়ান এবং আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সার্জেন্ট জহুরুল হক, তাদের মৃত্যুর পরে মৌলানা ভাসানীর নেতৃত্বে মূলত এই লড়াই চূড়ান্ত রূপ লাভ করে 69-এর গণঅভ্যুত্থান হয়। এবং 69-এর গণঅভ্যুত্থানের পথ ধরে আইয়ুব খান পদত্যাগ করে, ইয়াহিয়া খান দায়িত্ব নেয়, নির্বাচন দেয়। সেই নির্বাচন যাই রেজাল্ট হচ্ছে সেটা না মানার কারণে ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। আবার আপনার 90-এর ছাত্র গণঅভ্যুত্থানে তাই দীর্ঘদিন আন্দোলন এরশাদের বিরুদ্ধে, কিন্তু জিহাদ, নূর হোসেন এবং শেষ সময়ে ডাক্তার মিলনের মৃত্যু, শাহাদাত, এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। আমাদের ছাত্র সংগঠনগুলি ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক দলগুলিকে, অন্যান্য সংগঠনগুলিকে সম্পৃক্ত করতে পেরেছে। সরকারের পরিবর্তন ঘটে গেল। ওই সময় শ্রমিক আন্দোলনের কর্মী হিসাবে আমার পরিষ্কার মনে আছে যে আন্দোলনের মূল শক্তি ছিল তখন ছাত্র এবং তাদের মূল সহযোগী ছিল শ্রমিক আন্দোলন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। রিজভী আহমেদকে যে আপনারা আহত দেখেন, গুলিবিদ্ধ, উনি ছাত্র আন্দোলনে কোনো কর্মসূচিতে গুলিবিদ্ধ হন নাই। ওই দিন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ধর্মঘট ছিল, আর সেই ধর্মঘটকে সহযোগিতা করার জন্য, সহমর্মিতা জানানোর জন্য রিজভী আহমেদ এবং তার সাথীরা আসছিলেন রাজশাহীতে আমাদের সাথীদের সঙ্গে মিলিত। সেখানে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। আমি ওই জন্য তাকে শ্রমিক বন্ধু বলি। শ্রমজীবী মানুষের লড়াইয়ে শরিক হতে এসে তার জীবন বিপন্ন হয়েছিল। বন্ধুরা,
এবারও দেখেন এই 24 এটাকে বলে যে মানুষের ক্ষোভ এবং ক্রোধ, এর যে বারুদ, এই বারুদে অগ্নিস্ফুলিঙ্গ পড়তে হয়, এটা আগুনের টুকরা পড়তে হয়, তাহলেই না বারুদ বিস্ফোরিত হয়। এই অগ্নিস্ফুলিঙ্গ ছিল যে মানুষগুলি, তার মধ্যে আপনার আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, তাদের মতো আরো অনেক। কাজে আজকে আমরা যার সম্পর্কে আলাপ করছি, তিনিও ছিলেন ওইরকম একটি অগ্নিস্ফুলিঙ্গ, যে আমাদের চেতনার বারুদে, আমাদের ক্ষোভের বারুদে, আমাদের ক্রোধের বারুদে বিস্ফোরণ ঘটিয়েছিলেন। আর সেই বিস্ফোরণে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় 1 যুগ ধরে ক্ষমতায়, 1 দশক ধরে ক্ষমতায় জোর করে চেপে বসা শাসক। কিন্তু বন্ধুগণ, আমরা লড়াইয়ের জন্য দীর্ঘ প্রস্তুতি নেই, আমরা খুব সাহসিকতার সঙ্গে লড়াই করি, আমরা অনেক ত্যাগ স্বীকার করি, কিন্তু লড়াইয়ে বিজয়ের পর এই বাংলাদেশে যারা লড়াই করি, আমরা যেন ক্লান্ত হয়ে যাই, আমরা যেন বিশ্রামে যাই, আমরা যেন মনে করি যে আমাদের কাজ হয়ে গেছে, এখন বাকি কাজটা অন্যরা করবে। ইতিহাস সাক্ষী এটা হয় না। যারা লড়াই করে তারা যদি তাদের লড়াইয়ের অর্জনকে ধরে রাখার ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন না করে, তাহলে লড়াইয়ের অর্জন হারিয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। আমাদেরও হয়েছে। আমাদের লড়াইকে বিভ্রান্ত করার অনেক চেষ্টা হয়েছে, কিন্তু সেটা সফল হয় না। ভাবেন একবার, আমরা যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করি, আন্দোলন যখন অত্যন্ত শক্তিশালী, সেই সময় ৮৬ নির্বাচনে জাতির সাথে বেইমানি করে 2টি রাজনৈতিক দল এরশাদের সঙ্গে নির্বাচনে গিয়েছিল, আওয়ামী লীগ এবং জামায়াত ইসলামী। খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট খেয়াল করবেন, স্বাধীন বাংলাদেশে জামাতে ইসলামীর নামে তারা প্রথম নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু 1986 সালে। 1979 সালে তারা জামাতে ইসলাম নামে কোনো দল কিন্তু নির্বাচনে অংশ নেয়। যে দলটির অংশ নিয়েছিল, যে জোটের মতো, সেটা হল ইসলামিক ডেমোক্রেটিক লীগ, আইডিএল। তার মধ্যে জামাতের লোক ছিল, কিন্তু জামাত বলে তখনও পার্টি নির্বাচনে যায় না। তারা প্রথম গেল 1986 সালে, যে নির্বাচনে বিএনপি অংশ নেয় নাই, আওয়ামী লীগ অংশ নিয়েছিল। এবং ওই নির্বাচনের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট এরশাদের সামরিক শাসনকে বৈধতা দিয়েছে। ওই পার্লামেন্ট আমাদের জাতীয়করণ অধ্যাদেশ বাতিল করেছে। তারা থাকে না, হয়তো বেড়ে আসছে তারা সংসদ থেকে, কিন্তু তারা যদি না যেত নির্বাচনে, ওই সংসদটাই গঠিত হতো। অর্থাৎ এরশাদকে তার জীবন বাড়িয়ে দিয়েছে যারা ওই নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা। আর না হলে 86 সালে এরশাদের পতন হতো। এই যে 87, 88, 89, 90, 4টা বছর তার জীবন বাড়িয়ে দেওয়া হয়েছে, এর মূল্য তো পেয়েছে। যারা এই জীবন বাড়িয়ে দিয়েছে তারা এই মূল্য পেয়েছে। এর বিনিময়ে তো এরশাদ এই 2024 পর্যন্ত আওয়ামী দুঃশাসনের সহযোগী ছিলেন।
আওয়ামী লীগ তাদের সহযোগিতা করেছে টিকে থাকতে 1983-তে, আর এর বিনিময়ে তারা সহযোগিতা করেছে আওয়ামী লীগকে টিকে থাকতে। বন্ধুরা আমার, দেখেন মানে কত বড় ক্ষতি হয়েছিল 86 নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার সিদ্ধান্তের সাথে সাথে 15 দল ভেঙে গেল, 15 দল হয়ে গেল 8 দল এবং 5 দল। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ভেঙে গেল, তৎকালীন ছাত্রদের যে ঐক্য ছিল সেটা ভেঙে গেল, পেশাজীবীদের যে সংগঠন ছিল ভেঙে গেল, এমনকি প্রেস ক্লাব, সাংবাদিকদের সংগঠন সব বিভক্ত হয়ে গেল। এবং এই বিভক্তি পুনরায় জোড়া দিতে বহু বছর লেগেছে আমাদের, অনেক বছর লেগেছে। আমি যেটা বলছিলাম আর কি, সেটা হলো লড়াই সংগঠিত করা, গড়ে তোলা খুবই কঠিন কাজ। কিন্তু ইতিহাস বলে যে সংগঠিত লড়াই শেষ পর্যন্ত বিজয়ী হয়, কিন্তু সব বিজয় ফলপ্রসূ হবে, সব বিজয় যারা লড়াই করে তাদের আকাঙ্ক্ষা পূরণ করবে, এটা ঠিক। এবং এটা না করার অন্যতম কারণ যে যারা এই লড়াই করে তারা লড়াইয়ের পরে এই বিজয়কে ধরে রাখার জন্য তাদের ভূমিকাটা নিজেদের স্বার্থে অনেকেই বিজয়কে কুক্ষিগত করার চেষ্টা করে, মনে করে এই বিজয় সম্পূর্ণই তা, এই বিজয়ে যে আরো অনেকের অংশগ্রহণ আছে, এই বিজয়ে যে আরো অনেকেই সঙ্গী আছে, এটার অনেকেই মনে রাখতে চায়। আপনি ধরেন আমার এই হাতটা দিয়ে যে তরবারিতে ধরে আছি, এটা দিয়ে আমার প্রতিপক্ষের মুন্ড কেটে ফেললাম, এটা সত্য কথা যে আমি আমার শত্রু মুন্ডপাত করেছি, তাকে হত্যা করেছি, এবং তার হত্যার ফলে আমার বিজয় সূচিত হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নাই। এর জন্য তার সমস্ত প্রশংসা আপনাকে আমি করতে রাজি আছি, হাতকে করতে রাজি আছি। কিন্তু যে পা তাকে সেখানে নিয়ে গেল, যে চোখ তার শত্রুকে চিনিয়ে দিল, যে মস্তিষ্ক তাকে এই বুদ্ধি দিল যে কখন কিভাবে শত্রুকে আঘাত করতে হবে, তাদের কারো কি কোনো গুরুত্ব নাই? তাদের এই অংশগ্রহণের কোনো মূল্য নাই? আমরা বরাবর এটা অগ্রাহ্য করার চেষ্টা করছি। এমনকি স্বাধীনতা যুদ্ধের সময় আমরা যুদ্ধের ময়দানে তৎকালীন আওয়ামী লীগের নেতাদের দেখি নাই, তাদের কর্মীরা হয়তো দুই চার কিছু ছিল, কিন্তু আছে বহু গুণ বেশি ছিল সাধারণ মানুষ। কিন্তু দেখা গেল দেশ স্বাধীন হওয়ার পরে সাধারণ মানুষ হিসাবের বাইরে চলে গেল, অন্য রাজনৈতিক দলের যারা সমর্থক ছিল তারা শত্রুর মতো হয়ে গেল। শুধুই আওয়ামী লীগ, শুধুই আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, মুক্তিযুদ্ধের বিজয়ী বীর, ইত্যাদি কথা। কি হয়েছে? না আমরা স্বাধীনতার আবেগকে ধরে রাখতে পারছি, না আমরা স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ করতে পারছি। একইভাবে এবারও আমরা সেরকম দেখছি না। কিন্তু মনে রাখতে হবে, আপনি দেখেন এই যে 24শে জুলাই আগস্টের যে ছাত্র গণঅভ্যুত্থান, আমরা এটার অংশগ্রহণের পরিমাণ কি দিয়ে মাপব? আপনার 5 তারিখের আগ পর্যন্ত আমরা যারা জেনেছিলাম, আপনার তো হিসাব এটা পরিষ্কার বোঝা যাবে কোন দলের কতজন নেতা, কতজন কর্মী সেই সময় জেলে গেছে। আমি তো জেলখানায় ডিভিশনে যা প্রথম থেকে আমার হয়ে আসছেন, আর প্রথম ডিবিতে যা দেখি রিজভি প্রবেশে,
আপনার পরের দিন না তারপরের দিন সকালবেলা দেখলাম বিয়া গরম ওখানে আসলো। আপনার ঢাকা কেরানীগঞ্জ জেলে আমরা ওই পুরা ডিভিশন ওয়ার্ডে যতজন ছিলাম তার মধ্যে 2 জন ছিল যে আমাদের তাহের সাহেব আর বড় সাহেব, আর বাকি সবাই তো আমরা বিএনপির। আপনার এই যে এবার যে 24-এর ছাত্র গণঅভ্যুত্থান, এখানে যারা শহীদ হয়েছে তাদের যে তালিকা, সেই তালিকাও তো বিপুল সংখ্যাগরিষ্ঠ হল বিএনপি এবং অঙ্গদল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। তাহলে কারা বেশি অংশগ্রহণ করেছে তাহলে সে অনুযায়ী গুরুত্ব পাওয়া উচিত না? কিন্তু আমাদের কিছু কিছু দলের কিছু কিছু সংগঠনের কিছু লোকের কথায় মনে হয় যেন তারাই সব করে ফেলছে। কথার ইঙ্গিতে ভাবে মনে হয় ভিতরে ভিতরে তারাই সব করেছে। এ ভাই ভেতরে ভেতরে করেছেন, কিন্তু বাইরে আসতে সাহস পান নাই কেন? আমরা বাইরে এসে তো জেল কাটলাম, আমরা তো বাইরে এসে খুন হলাম, বাইরে এসে আমরা আহত হলাম। আপনারা তো আরো 2 বছর আপনারা ওই ভিতরে থেকে থেকে লড়াই করতে পারতেন, কেউ তো বুঝতো না, কিন্তু না। এই লড়াই কৌশল হতে পারে, কিন্তু এই লড়াইয়ে জেতা যায় না। যদি আমাদের সাধারণ মানুষরা এই রামপুরায় এই আপনার এই যে সাইনবোর্ডে আপনার নারায়ণগঞ্জে আপনার উত্তরায় টঙ্গীতে এসব জায়গায় যদি সাধারণ মানুষরা না নামতো, তাহলে খালি ঢাকা শহরের কিছু কেন্দ্রস্থলের কিছু লোকদের লড়াই জেতা যেত না। আর এই সাধারণ মানুষরা এরা কারা কারা তাদের সংগঠিত করে? আমি আপনার না জানলে পুলিশ তো ভালো জানে, যে জন্য না গ্রেপ্তার করছে। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আন্দোলনকে বা আন্দোলনে অর্জিত বিজয়কে বিভিন্ন দিকে প্রবাহিত করার নানা অপচেষ্টা চলবে। সেই অপচেষ্টাকে মোকাবেলা করতে হবে। মোকাবেলা করতে হবে কারণ আমাদেরই বেশি মানুষ গুম হয়েছে, আমাদেরই বেশি সহকর্মী খুন হয়েছে, আমাদেরই বেশি সাথীরা অত্যাচার নিপীড়নের শিকার ছিল। কাজেই তাদের দিকে তাকিয়ে তাদের দিকে মাথায় রেখে আমাদেরকে এই যে আন্দোলনের ফসল, এই ফসলটা জনগণের কাছে পৌঁছে দিতে, আর সেই লক্ষ্যে আমাদের আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী নির্বাচনটা আমাদের সেই আন্দোলনেরই একটা অংশ। নির্বাচন ছাড়া তো গণতন্ত্র হয় না। সেই গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, আর সেই নির্বাচনের বিজয়ের মাধ্যমে আল্লাহর মেহেরবানিতে আমরা দায়িত্ব পেলে আমরা জনগণের কল্যাণের জন্য কি করব এটা আমরা আলাদা বন্ধুরা। আবার সবাই দাবি করবে যে তারা সবচেয়ে ভালো, তাদেরকে ভোট দেন, করবে না দাবি সবাই, এটা যে কোনো প্রার্থী দাবি করে। একটা জিনিস বলি আপনাদের, এই যে একটা এসি চলতেছে বা একটা লাইট চলতেছে, এগুলো কিছু যন্ত্র দিয়ে তো চালানো হয়তো নাকি? এই যন্ত্রগুলির দাম কতই বা, আর এটা কতটা বা জটিল যন্ত্র। কিন্তু এই যন্ত্রই যদি আপনি কাউকে কোনো নষ্ট হয় আর যদি কাউকে আপনি রিপেয়ার মেনটেনেন্স করতে বলেন কিংবা ইনস্টল করতে বলেন, তাহলে কি আপনি যে কাউকে অনুমতি দেবেন করতে, যে কাউকে আপনার সুযোগ দেবেন করতে? আপনি খুঁজে বের করবেন না যে কার একটা কাজটা করার অভিজ্ঞতা আছে, যে কাজটা বোঝে জানে, তাকে না আপনি দায়িত্ব দেবেন, তাই না?
কাজেই মানুষ যে কোনো কাজের জন্য, বিশেষ করে কোনো যন্ত্র, বলে যে একটা দেশের সবচেয়ে এক্সপেন্সিভ ইনস্ট্রুমেন্ট হলো বা মেশিন হলো স্টেট মেশিন, রাষ্ট্রযন্ত্র। রাষ্ট্রযন্ত্রের চেয়ে মূল্যবান, রাষ্ট্রযন্ত্রের চেয়ে জটিল কোনো যন্ত্র কোনো দেশে নাই। আর সেই যন্ত্র পরিচালনার দায়িত্ব যারা চান, তাদের সক্ষমতা, তাদের অভিজ্ঞতা, এটা তো বিবেচনার বিষয় নাকি? ভাই একমাত্র না বিয়ে শাদীর ব্যাপারে শুধু অভিজ্ঞতা খুঁজে পাবে, তাই না? বিয়ে দেওয়ার সময় কেউ খুঁজে যেতে আমার এলাকে কয়টা বিয়ে আছে, আর ছেলে বিয়ে দেওয়ার সময় খুঁজে মেয়ের এলাকে কয়টা বিয়ে করছে, এই ব্যাপারে কেউ অভিজ্ঞতা খুঁজে না, বা অভিজ্ঞতা পছন্দনীয় না। কিন্তু আর বাকি সব ব্যাপারেই কিন্তু অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, তাদের মধ্যে আরেকটা দল আছে যে যারা আপনার আমাদের সঙ্গে সরকারে ছিল, কিন্তু যখন সমালোচনা করে তখন আর কি ভাবটা এই যে তারা কোনোদিন কোনো সরকারে ছিল না, একেবারে নিরপরাধ। কিন্তু দুইজন মাত্র। আর বিএনপি একমাত্র দল বহুবার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, সামর্থ্য আছে। সেই সামর্থ্য এবং অভিজ্ঞতা নিয়ে আমরা জনগণের সামনে যাব এবং তাদের সমর্থন নিয়ে দায়িত্ব পেলে আমাদের সমস্ত অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার মধ্যে আমরা যে ভুল করেছি সেই অভিজ্ঞতা যাতে আমরা সংশোধন করতে পারি, তা নিয়ে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। এই কথাগুলি বলতে হবে বা এই কথাগুলি রেলিভেন্ট এই শহীদ মিলনের আলোচনা এই কারণে যে ডাক্তার শহীদ ডাক্তার মিলন, তার লড়াইটাও ছিল গণতন্ত্রের জন্য, তার লড়াইটাও ছিল গণতন্ত্রের মাধ্যমে অর্জিত যে রাষ্ট্র ব্যবস্থা হবে, সেই ব্যবস্থায় জনগণের বৈষম্যহীন জীবন, জনগণের নির্বিঘ্ন জীবন, সুবিচার পাওয়ার সুযোগ সহ জীবন, এইটা ছিল কাম্য। সেটা অর্জনের জন্য আমাদেরকে আগামী দিনে কাজ করতে হবে। আমি মনে করব, আমি অনুরোধ করব ডাক্তার শহীদ ডাক্তার মিলন এবং অন্যান্য যারা আমাদের বিভিন্ন আন্দোলনে শাহাদাত বরণ করেছেন, মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের সবার স্মৃতিকে যেন আমরা সব সময় মনে রাখি এবং সেই অনুযায়ী আগামী দিনে আমরা কাজ করি, এগিয়ে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। যাওয়ার সময় বাইরে সাক্ষাৎ নেব মিলন নিয়ে আজকে। ভাই শুধু দর্শক শহীদ আসাদ দিবস, শহীদ মিলন দিবস এবং সমস্ত শহীদদের বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে সব বিষয় আজকে নজরুল ইসলাম খান সাহেব প্রধান অতিথির বক্তব্য তুলে ধরেছে। সেটাই প্রচার করলাম।
90-এর ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের 35তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। প্রধান অতিথি ছিলেন জনাব নজরুল ইসলাম খান, সদস্য স্থায়ী কমিটি বিএনপি। বক্তব্য রাখবেন এরকম আরও অনেক আছেন। 90-এর সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ, সভাপতি আমানুল্লাহ আমান, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক মন্ত্রী। সঞ্চালনায় খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব বিএনপির ডাকসু সাবেক জিএস, 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র